রাজনীতি তারাই করে যাদের কোনো ধান্দা আছে। যে বিষয়ে আমাদের বিতর্ক হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা এখানে যারা বসে আছি এক শুভময় দায় ছাড়া আমরা সবাই মোটামুটি একই দিকে। আমরা সবাই তো রাজনীতির কাছাকাছি রয়েছি বলে আমরা রাজনীতি করতে এসেছি কিছু কামানোর জন্য, ধান্দাবাজি করার জন্য। সে কথা আমার মনে হয় আমিও বলবো না, রিজুদাও বলবে না, রাজন্যাও বলবে না, রাজস্বীও বলবে না। কিন্তু একটা কথা ওই রাজনীতি করি বলে যখন রাজস্বী এখানে বলছিল, উনি বললেন যে একটা সময় ছিল যখন যারা বিজেপির নেতারা ছিলেন তারা খুব সাদামাটা জীবন যাপন করতেন। সত্যিই তো, তাদের যখন বাক্স খোলা হতো সেখানে একটা দুটো জামা কাপড় পাওয়া যেত। সত্যিই তো, ভাবলে কত ভালো লাগে। এমনই তো হওয়া উচিত। সঙ্গে সঙ্গে রাজু সেই কথাও বললো, যদি ধান্দাবাজি করতে কেউ রাজনীতি করতে আসতো তাহলে তার তো ডিজাইনার স্যুট হতো। আমার মনে পড়ে গেল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ৪৫ লাখ টাকার একটা নরেন্দ্র মোদী লেখা ডিজাইনার স্যুট কিনেছিলেন। আমি জানি না রাজস্বীদা আসলে নরেন্দ্র মোদীর কথাই বললেন কিনা। আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমি 2011 সালে আশুতোষ কলেজে পড়েছি। আমি যখন আশুতোষ কলেজে প্রথম বর্ষে ছাত্রী হিসেবে গেছি, আরে টালমাটাল সময়, একটা সরকার আসছে একটা সরকার যাচ্ছে, একটা অদ্ভুত টালমাটাল সময় ছিল। সেই সময় বিরোধী রাজনীতি করা মানে একটা খুব বুকের পাটার ব্যাপার। আমার মনে আছে আমার বন্ধুরা, যারা আমার বন্ধু ছিল, স্কুলে ছিল, কলেজে ছিল, 11 সালের পর থেকে একটু একটু করে বদলে গেল। ওই 11-র আগে পর্যন্ত যারা খুব বুক ফিলিয়ে আমি লাল ঝান্ডা করি, আমি বামপন্থী রাজনীতি করি বলতেন, আমরা দেখলাম 11-র পরে অনেকেই ঠিক সময় সুযোগ বুঝে নিজের জার্সিটা বদলে নিলেন। আসলে ধান্দাবাজ কারা? 34 বছরে যখন আমাদের দায়িত্ব দিয়েছিলেন সাধারণ মানুষ, তখনও তেমন বহু মানুষ ছিলেন যারা বিরোধী রাজনীতি করতেন, কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেস করতেন, কেউ কেউ হয়তো এদিক ওদিক একটু আদ্রু বিজেপিও করতেন। আমি বিশ্বাস করি যে মানুষগুলো সরকারে না থাকার সত্ত্বেও কোনো রাজনৈতিক দল করেন, কোনো রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা রাখেন, তারা ধান্দা থেকে ভালোবাসা রাখেন না, আবেগ থেকে ভালোবাসা রাখেন। আমি বিশ্বাস করি 11 সালের পর আমরা যারা কলেজে বামপন্থী রাজনীতি করেছি, আমরা যারা 21 সালে নির্বাচনে লড়েছি, হেরে যাবো জেনেও নির্বাচনে লড়েছি, আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতিতে আসি একটা স্বপ্ন নিয়ে। যারা আমাদের রাজনীতি শিখিয়েছেন, কংগ্রেস সুদীপ্ত গুপ্ত, আমি ব্যক্তিগতভাবে সুদীপ্ত গুপ্তর খুব কাছে ছিলাম। সুদীপ্তটা খুব ভালো গান গাইতো, খুব ভালো কবিতা লিখতো। এই আমাদের ইন্ট্রোডিউস করার সময় বলা হচ্ছিল আমরা অনেকে নানা ধরনের গুণের অধিকারী, কেউ গান গাই, কেউ কবিতা লিখি, কেউ কবিতা পড়ি। কংগ্রেস সুদীপ্ত গুপ্ত খুব সুন্দর গান গাইতো, খুব সুন্দর স্লোগান দিত, ছোটখাটো চেহারা। আমার মনে আছে সুদীপ্ত গুপ্ত যখন খুন হলো, সুদীপ্ত গুপ্তর মৃতদেহ যখন নিয়ে আসা হয়েছিল, আমাদের দায়িত্ব ছিল ওই মরদেহ যখন নিয়ে যাবে তখন ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকার। আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। সুদীপ্ত গুপ্তর একটা চোখ ছিল না, থেতলে গেছিল। সুদীপ্ত গুপ্তর হাসি মাখা মুখ প্রথমবার আমরা দেখি, প্রথমবার সুদীপ্ত গুপ্তর দেহ ছিল, শরীর ছিল, তাতে হাসি ছিল না। আমরা ওই কমরেড সুদীপ্ত গুপ্তর শরীরে হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করে এসেছিলাম, সুদীপ্ত গুপ্তদের যে অপূর্ণ কাজ, তাদের যে অপূর্ণ স্বপ্ন, সবার হাতে শিক্ষা, সবার জন্য কাজ, সব ছেলে মেয়ে পড়াশোনা করবে, তার পকেটে কত রেস্তো আছে তার উপর নির্ভর করবে না সে কলেজে যাবে না কলেজে যাবে না। আমরা আশা করেছিলাম, আমরা শপথ নিয়েছিলাম ওই সুদীপ্ত দাদের অপূর্ণ স্বপ্নগুলোকে আমরা রাজনীতি করব। আমি গর্ব করে বলতে পারি। এখন ধান্দা কথাটাকে কিভাবে আমরা ব্যবহার করি তার উপর ডিপেন্ড করে। ধান্দাকে যদি আমরা এভাবে ব্যবহার করি যে আমার এতে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে, এতে আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির ব্যাপার আছে, তাহলে আমি ধান্দাবাজ নই, একেবারেই ধান্দাবাজ নই। কিন্তু ধান্দাকে যদি আমি পারপাস মনে করি, তাহলে আমার পারপাস কি? আমি যে রাজনীতি করি, আমি রাজনীতি করতে এসেছি কারণ আমি সমাজ বদলাতে চাই, দুনিয়া বদলাতে চাই। যে মানুষ খেটে খাওয়া মানুষ, মেহনত কাজ যাকে হিন্দিতে বলে, গরিব মানুষ, ওয়ার্কিং ক্লাস যাকে মানুষ বলেন, যে মানুষ টোটো চালান, যে মানুষ এখানে ছোট্ট স্টল দিয়েছে, যে মানুষ রিক্সা চালান, যে মানুষ ধান ফলান, যে মানুষ কল কারখানায় উৎপাদন করেন, সেই মানুষগুলোর হাতে ক্ষমতা দিতে হবে। যে 80% মানুষ তার শরীরের ঘাম দিয়ে এই দেশ বানাচ্ছেন, এই দুনিয়া বানাচ্ছেন, আর তাদের মাথার উপর বসে যে 30% মানুষ তাদের শোষণ করছে, এই পিরামিডটাকে বদলে দিতে হবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যারা সংখ্যায় বেশি, তাদের হাতে ক্ষমতা দিতে হবে। আমি এই পারপাস থেকে, এই স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি। আমি যখন রাজনীতিতে এসেছি কিছু পাওয়ার জন্য আসি। আমার এমন অনেক বন্ধু ছিল যারা শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে পড়াশোনাটা শেষ করতে পারেন। আমি জেএনইউর ছাত্রী। আমার জেএনইউতে নাজিব বলে একটি ছেলে ছিল, নাজিব আহমেদ। আমাদের দেশে এমন একটা দেশ তো আমরা তৈরি করছি নতুন নতুন করে, আরো আমরা এমন অন্ধকার দিকে যাচ্ছি যেখানে আপনার পরিচয় কি, আপনি গীতা পড়েন না কোরআন পড়েন, আপনি মন্দিরে যান না মসজিদে যান, আপনার টাইটেল ধর, লাহিড়ী না আহমেদ, তার উপর ডিপেন্ড করে আপনি বাঁচবেন কি বাঁচবেন। নাজিব আহমেদ জেএনইউর ছাত্র, ইউনিভার্সিটির মধ্যে তাকে মারা হয়েছে। 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, এখন অব্দি নাজিবকে খুঁজে পাওয়া যায়নি। আমি যখন রাজনীতি করতে এসেছি, আমি নাজিবের জন্য ইনসাফ চেয়ে, নাজিবের জন্য ন্যায় চেয়ে, নাজিবের জন্য জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি। আমি যখন রাজনীতি করতে এসেছি, আমি আনিস খান, সুদীপ্ত গুপ্ত, স্বপন কোলে, তাদের জন্য ন্যায় চেয়ে, তাদের জন্য জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি। আমাদের কাছে রাজনীতি মানে সব। অনেকে অনেক কিছু বলছিলেন, খাটের তলা, খাটের ওপর, ইত্যাদি ইত্যাদি। আমি খালি মনে করিয়ে দেব, এখানে অনেক কথা বলা যায়। আমরা তো দেখেছি, আমি এই ভিডিও দেখছিলাম কিছুক্ষণ আগে, একটি চোর, সে চুরি করেছে, সে চুরি করে সিসিটিভি ছিল সে জানে না, সেই সেলিব্রেট করছে, গুটখা খাচ্ছে আর খুব ধিকচিক ধিকচিক করে নাচছে, সিসিটিভিতে সেই সমস্তটা ধরা পড়েছে। আমার মনে পড়ে যাচ্ছিল এমন অনেক ছবি যেখানে ওই ক্যামেরার সামনে মানুষ হাত পেতে ঘুষ নিচ্ছে। রাজস্বীরা বললেন, টাকার কথা বললেন, টাকার পাহাড়ের কথা বললেন,
হাত পেতে ঘুষ নেওয়া সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে তো আজকে ব্রিগেডে গীতা পাঠ করে এলেন। কোন গীতায় লেখা আছে হাত পেতে টাকা নিতে হয়? কোন গীতায় লেখা আছে হাত পেতে চুরি করতে হয়? কোন গীতায় লেখা আছে সাধারণ মানুষের টাকা খেতে হয়? আমরা যারা পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে সুস্থ সংস্কৃতি, সুস্থ রাজনীতি চাই, অবশ্যই বিরোধী রাজনীতি থাকবে। আমরা দেখছি পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের 178 জন এমপিকে বরখাস্ত করে দিয়েছে। যখন প্রায় বিরোধী শূন্য পার্লামেন্ট, সেই সময় দাঁড়িয়ে আমাদের এমপিরা, কেন্দ্রের এমপিরা, সরকারি বিজেপির এমপিরা, তারা এই বিল পাস করলেন যে এখন থেকে পার্লামেন্ট নিয়োগ করবেন আমাদের ইলেকশন কমিশনের কমিশনার কে হবে। যে গণতন্ত্রের কথা আমরা আজ এখানে বলছি, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে একটা সরকার পক্ষ থাকবে আর তার বিপরীতে একটা বিরোধী থাকবে। গণতন্ত্র মানে রাজা রাজার কথা বলবে, প্রজা প্রজার কথা বলবে। গণতন্ত্র মানে সারা জীবন কেউ রাজা থাকবে না, সারা জীবন কেউ প্রজা থাকবে না। একটা সময় ছিল ভারতের বুকে রাজতন্ত্র হতো, যখন গণতন্ত্র হলো, গণতন্ত্রই রাজতন্ত্রকে ভেঙে তৈরি হয়েছিল। রাজতন্ত্র বলতে রাজার ছেলে রাজা হবে আর মন্ত্রীর ছেলে মন্ত্রী। গণতন্ত্র বললো রাজার ছেলেও প্রধানমন্ত্রী হবে না, গরিবের ছেলে প্রধানমন্ত্রী হবে, খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা তারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মাথার উপরে বসবে। আমরা সেই গণতন্ত্রের স্বপ্নকে নিয়ে, যে গণতন্ত্রে কথা বলা যায়, যে গণতন্ত্রে আঙুল তোলা যায়, যে গণতন্ত্রে সরকারকে জিজ্ঞেস করা যায় রাজা তোর কাপড় কোথায়, যে গণতন্ত্রে সরকারকে জিজ্ঞেস করা যায় কাহা গায়ে আছে দিন, কোথায় গেল মামাটি মানুষের সরকার, কোথায় গেল পরিবর্তন। যেদিন আমরা এই প্রশ্নগুলো আর করতে পারবো না, সেদিন সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা দিল্লি, সেটা আর গণতন্ত্র থাকবে না। আমরা যেন ইলিউয়া বইবেলার মাঠে গণতন্ত্রের পাঠ পড়ি, বিরোধিতার যে আওয়াজ, বিরোধিতার যে স্বর, তাকে শুনি এবং তার সঙ্গে করে বিতর্ক করতে হয়, সেইটা শিখতে পারি। এইটুকু বলে আমার কথা শেষ করবো। শুক্রিয়া। ধন্যবাদ দীপশিতা ধরকে।